বিরিয়ানির আলু আপনার ভালো লাগে নয়নতারা? আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, বিরিয়ানির আলু তো আমার ভীষণ পছন্দ। আলু ছাড়া খেতে ভালোই লাগে না। আমার তো মনে হয় বিরিয়ানিতে মাংস না থাকলেও চলবে, কিন্তু আলু তো থাকাই লাগবে, মাস্ট। এবার হিমেল নিশ্চিত হলো নয়নতারার মুখটা চুপসে যাওয়ার কারণ সম্পর্কে। নিজের প্লেট থেকে আলুটা নয়নতারার প্লেটে তুলে দিয়ে বলল, এই নিন, এটাও খেয়ে নিন। আলু আমার তেমন একটা পছন্দ না, তবে আপনার মনে হয় খুব পছন্দ, তাই আপনি খেয়ে নিন। প্রথমে একটু অবাক হলো নয়নতারা, তারপরেই খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। বিরিয়ানির আলু পাওয়ার খুশি নাকি হিমেলের আচরণের জন্য খুশি হয়েছে সেটা হিমেল বুঝলো না। তবে একটা কথা মনে মনে ঠিক করে নিল, সামান্য বিরিয়ানির আলু পেয়ে যে মেয়ের চোখ মুখ খুশিতে এমন চিকচিক করে উঠতে পারে, এই কঠিন জীবনে তাকে ছাড়া যাবে না। কেননা এই সহজ সরল মেয়েটারই হাত ধরলে হিমেলের জীবনের বাকি কঠিন পথটুকু সহজ হয়ে যাবে। নিজের অভ্যাস মতো হিমেল ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে কিছু কাজ করছে। হঠাৎ করে দরজা ধাক্কানোর শব্দ পেল, গলা উঁচিয়ে বলল। কে? অপর পাশ থেকে দীপার কণ্ঠস্বর ভেসে এলো। হিমেল আবারও চেঁচিয়ে উঠে বলল। এখন কাজ করছি আপা, একটু পরে এসো। তবে হিমেলের কথা শুনতে রাজি নয় দীপা, ব্যস্ত কণ্ঠে বলল। পরে আসলে হবে না, এখনই কথা বলার আছে। তাড়াতাড়ি দরজা খোল, ভীষণ দরকারি কথা। দীপার কণ্ঠের তাড়াহুড়ো শুনে হিমেল সত্যি ভাবলো বোধহয় প্রচণ্ড দরকারি কথা আছে। আপাতত তাই নিজের কাজটাকে একটু বন্ধ রাখলো। ল্যাপটপটা পাশে রেখে গিয়ে দরজা খুলে দিল। একে একে ওর ঘরের ভিতরে এলো দীপা আর মমতা বেগম। দুজনকে একসাথে দেখতেই হিমেলের কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। বুঝতে পারলো ওরা আবার এমন কোনো কথা বলতে এসেছে যা শুনলেই হিমেলের মাথা গরম হয়ে যাবে। তবে কিছু করার নেই, এই মানুষগুলোর সামনে যত সম্ভব নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়। তবুও মাঝে মাঝে মাথা গরম হওয়ার ফলে রাগটুকু বেরিয়ে যায়। যখন একেবারেই সবকিছু হিমেলের সহ্যের সীমা পেরিয়ে যায়, তখনই হিমেল নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলে। হিমেলের বাবা মারা যাওয়ার পর থেকেই এই মানুষ দুটো হিমেলের উপরে অনেকটাই নির্ভরশীল। হাসানের উপরে এতটা নির্ভরশীল না। অন্তত যবে থেকে হাসানের বিয়ে হয়েছে তবে থেকে ওর প্রতি আর কোনো কিছু আশাই করা যায় না। নিজেদের সুখ দুঃখ কোনো কিছুই হাসানের সাথে ভোগ করে নেওয়ার কথা বলতে পারে না। এখন তো দীপা বাড়িতে আছে জন্য মমতা বেগম হিমেলকে একটু কম জ্বালাচ্ছে। না হলে অন্যান্য সময় দীপা বাড়িতে না থাকলে হিমেল অফিস থেকে ফেরার পর মমতা বেগম ওর ঘরে চলে আসবে। সারাদিন কে কি করলো, রুমানা কোথায় কি খারাপ ব্যবহার করলো, কি খোঁচা দিল, হাসান কোন কথার প্রতিবাদ করলো কি করলো না, সব কিছু এসে হিমেলকে শোনাবে। সেই সাথে এটাও বলবে যে হিমেলের বউ ওনার সাথে এমন করলে হিমেল যেন তাকে আচ্ছা মতো কথা শোনায়, নিজের মায়ের অপমানের যেন যোগ্য জবাব দেয়। হিমেলও চুপচাপ সেগুলো শুনে যায় আর প্রয়োজন অনুযায়ী হ্যাঁ না বলে। মমতা বেগমের এইসব কথায় কখনো বিরক্ত হয় না কিংবা ওনাকে থামতেও বলে না। আর কাকেই বা বলবে, এই বৃদ্ধ বয়সে ওনার স্বামী ওনার সঙ্গী হওয়ার কথা ছিল, তবে যেহেতু উনি নেই তবে তো হিমেলকেই দায়িত্ব নিয়ে মায়ের কথাগুলোও শুনতে হবে। তাই চুপচাপ শুনে যায়। এই একটা মুহূর্তে হিমেল ন্যায় অন্যায় একটু হলেও ভুলে যায়। মাঝে মাঝে মমতা বেগমের অন্যায় কথাগুলোতেও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর বাকি রইল দীপার কথা। হয়তো মমতা বেগম আর হিমেল না থাকলে দীপার এই বাড়িতে আশাই বন্ধ হয়ে যাবে। কেননা রোমানা দীপাকে দু চোখে সহ্য করতে পারে না, সেটা সবাই জানে। হাসান হয়তো দু একদিন বউকে একটু শাসন করবে, তারপরে ঠিকই চুপ হয়ে যাবে। বোনের জন্য অন্তত নিজের সংসারে অশান্তি তৈরি করার মতন বোকামি হাসান করবে না। হিমেলকে আগ বাড়িয়ে কিছুই বলতে হলো না, তার আগেই দীপা বলে উঠল। আগের বার তো পাত্রী দেখতে গিয়ে একটা যাচ্ছে তাই কারবার হয়ে গেল। তবে চিন্তা করিস না, এবার আমরা ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিয়েছি। পরশু যাব আমরা পাত্রী দেখতে। আর তোর ফোনে আমি মেয়ের ছবি পাঠিয়ে দিয়েছি, দেখে নিস একবার। হিমেল যা সন্দেহ করেছিল তাই হলো। তবে এখন মাথা গরম করার সময় না, কিংবা রাগারাগি করারও সময় না। বেশ শান্তভাবে হিমেল আবারও বিছানার উপরে বসে ল্যাপটপটা অন করে স্বাভাবিক গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল। কোনো প্রয়োজন নেই আর এসবের। না আমি মেয়ের ছবি দেখব, না আমরা কারো বাড়িতে যাব। হো মা, ও কি কথা, বিয়ে করতে হবে না? হ্যাঁ করব, কিন্তু আমার নতুন করে কোনো মেয়ে দেখার দরকার নেই। দীপার কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। নতুন করে মেয়ে দেখার দরকার নেই মানেটা কি? আর তো কোনো মেয়ে দেখেনি যে নতুন করে আর কোনো দেখার প্রয়োজন পড়বে না। তবে কি হিমেল কাউকে পছন্দ করে? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। তুই কি কাউকে পছন্দ করিস, তার কথা বলছিস? হিমেল এবারও স্বাভাবিক গলায় বলল। হ্যাঁ তেমনই বলতে পারো। দীপা বিস্ময় ভরা কণ্ঠে বলল। সেটা আমাদের আগে বলিসনি কেন? আসলে কিছুদিন হলে মেয়েটাকে পছন্দ হয়েছে, আগে তো পছন্দ ছিল না, তাই তখন বলতে পারিনি। তোমাদের কোনো আপত্তি নেই তো আমার পছন্দে? মামি কিছুক্ষণ নিজেদের মুখ চাওয়াচাই করলো।
হিমেল যেহেতু পছন্দ করেছে মেয়ে, তবে আপত্তি করে আর কি হবে। আর তাছাড়া হিমেলের পছন্দ তো খারাপ না, নিশ্চয়ই ভালো কাউকেই পছন্দ করেছে। দীপা সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে মেয়ের ছবি দেখা একটা। নেই আমার কাছে ছবি, অল্প দিনে পরিচয়। এবারে মমতা বেগম বলে উঠলেন, তো মেয়ের মা বাবাকে বল আমার সাথে কথা বলতে, দু পরিবার মিলে একটা তারিখ ঠিক করে মেয়েকে দেখতে যাই আমরা। হিমেল ব্যস্ত ভঙ্গিতে বলল, বলবো, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি একটা তারিখ ঠিক করব, তারপর তোমাদেরকে সব জানাবো। হিমেলের এই কথার বোধ হয় দীপার পছন্দ হলো না, মনক্ষুণ্ণ হলো সে। একা একাই সব ঠিক করবি নাকি ওই মেয়ে ঠিক করে দেবে? এখনই আমাদের সিদ্ধান্তের কোনো মূল্য নেই তোর কাছে? ঠিক এই কথাগুলোতেই হিমেল নিজের মন মেজাজ ঠিক রাখতে পারে না, আর তৎক্ষণাৎ রাগের বহিঃপ্রকাশ ঘটায়। বিরক্তিকর গলায় বলল, এই আজগুবি কথাগুলো তোমাদের মাথায় আসে কোত্থেকে আপা? আমাকে তো মানুষ মনে হয় নাকি, নাকি কোনো যন্ত্র ভাবো যে একজন আমার মাথার ভিতরে কোনো কিছু একটা ঢুকিয়ে দিল আর আমি তেমনভাবেই চললাম? আমাকে হাসান পাওনি, আমি হিমেল। মমতা বেগম গম্ভীর গলায় বললেন, কথা এটাই, সারা জীবন হেমেলেই থাকিস, কখনো আবার বউ আসার পরে হাসান হয়ে যাস না। শরীরে তো একই রক্ত বইছে। চল দীপা। দুজনে চলে যেতেই হিমেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, হাফ ছেড়ে বাঁচল যেন। এখন তো দুজনেই বলল যে হিমেলের পছন্দতে কোনো আপত্তি নেই, তবে হিমেল জানে যখনই শুনবে নয়নতারা হিমেলের পছন্দ, তখনই বাড়িতে একটা তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। শুরু হবে ওর মা আর বোনের কান্নাকাটি, হা হুতাশ আর যত সব আজগুবি কথাবার্তা। হয়তো বলবে নয়নতারা কবিরাজি করেছে, কালো জাদু করেছে, সেটাও বলতে পারে। আকবর সাহেব এখনও বাড়ি ফেরেননি। সোহান জানে উনি বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে ঢোকা বেশ মুশকিল হয়ে যাবে ওর পক্ষে। হয়তো দেখলে দূরে দূরে করে তাড়িয়ে দেবে। বাকি রইল মারুফার কথা। উনি সোহানকে আসতে দেখলে ভয় পাবেন, জামাই এসেছে দেখে ব্যস্ত হয়ে পড়বেন, সেই সাথে বারবার দরজার দিকে তাকিয়ে দেখতে থাকবেন আকবর সাহেব এলেন কি না। এখন সম্পর্কগুলোর এই অবস্থা দেখে সোহান বেশ অবাকই হয়। নিজের চাচার বাড়িতে আসার আগে এখন হাজারবার ভাবতে হয়। আগে যে চাচার টানে আসতো, এখন সেই বাড়িতে আসার জন্য এমন একটা সময় খুঁজতে হয় যখন চাচা বাড়িতে থাকে না। সোহান বুঝতে পারে অন্যায় করেছে, জন্যই এই বাড়িতে আসতে এখন এত বেগ পেতে হয়। সত্যি বলতে সোহান চায়নি এমনটা করতে। নয়নতারাকে আগে তো পছন্দ করতোই, তবে কি করে যে পছন্দটা বদলে গেল সোহান নিজেও বুঝতে পারল না। প্রথম দিকে তো নাফিসার সাথে বোন হিসেবেই কথা বলতো, তবে ধীরে ধীরে যখন যোগাযোগ বেড়ে গেল, ইনবক্সে যখন নাফিসা নিজের সুন্দর সুন্দর ছবি পাঠাতো, ঘন্টায় ঘন্টায় সোহানের খোঁজখবর নিত, তখনই যেন কেমন করে সোহান দুর্বল হয়ে পড়ল নাফিসার প্রতি। সোহান অবশ্য জানে এটা ওর চারিত্রিক দুর্বলতার কারণেই হয়েছে, তবে মাঝে মাঝে কিছু সত্য জানার পরেও আফসোস করা যায় না, নিজেকে দোষারোপ করা যায় না। নিজের কাছে ছোট হয়ে যেতে হয় তাহলে, তাই সোহানও আফসোস করে না। ভাগ্যক্রমে বাড়ির কেউই সোহানকে দেখল না। ছোটবেলা থেকে এই বাড়িতে যাতায়াত করার কারণে এই বাড়ির কোনো কিছুই সোহানের অজানা নয়। সেই সাথে অজানা নয় নয়নতারার ঘরে ঠিক ঠিকানা কিভাবে নয়নের বাড়ি থাকার সময়। সোহানের উদ্দেশ্য নয়নতারার সাথে দেখা করা। কেন দেখা করতে এসেছে সোহান জানে না, তবে মনে হয় কিছু একটা বলা দরকার। অন্তত একবার হলেও ক্ষমা চাওয়া দরকার। সবার সামনে না হয় ক্ষমা নাই চাইতে পারলো, আড়ালে একবার চাওয়া দরকার। এটা তো ঠিক সোহানের জন্য নয়নতারার জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। দীর্ঘ 5 বছরের সম্পর্ককে সোহান নিজেই ভেঙে দিয়েছে। নয়নতারা যে ভালো মেয়ে সেটা সোহান জানে, ও সংসারী মেয়ে সেটাও সোহান জানে। নাফিসা যে কোনো দিক দিয়েই নয়নতারার সাথে পেরে উঠবে না সেটাও জানে, তবে ওই একটা জায়গায় গিয়ে আটকে গেছে নাফিসার সৌন্দর্য। এই একটা জায়গা থেকে সোহান বের হতে পারেনি, আর ধীরে ধীরে নাফিসা যেন একেবারেই কবজা করে নিল সোহানকে। নয়নতারার সাথে সোহানের একটা দীর্ঘদিনের সম্পর্ক থাকার দরুন নয়নতারার প্রায় সব অভ্যেস সম্পর্কেই অবগত। এমনকি কখন নয়নতারা কি করে সেই সবেও টুকটাক ধারণা আছে। সেই হিসেবে এখন যে নয়নতারা ঘরে থাকবে সেটাও জানে সোহান। ঘরের দরজা খোলাই ছিল, দরজার সামনে দাঁড়িয়ে সোহান ধীর গলায় নয়নতারাকে ডাকলো একবার। নয়ন আসিস? বিশ্রাম নিচ্ছিল নয়নতারা। কণ্ঠটা চিনতে ভুল হলো না, তবে কি সত্যি সোহান এসেছে নাকি নয়নতারার মনের ভুল? শোয়া থেকে উঠে বসে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কে? আমি সোহান, আসবো? নয়নতারা অনুমতি দিল না আসা। উঠে গিয়ে ঘরের লাইট জ্বালালো। দরজার কাছে আসতেই সোহানকে দেখতে পেল। ভীষণ অবাক হলো নয়নতারা। হঠাৎ কেন এসেছে, তাও এই অসময়ে? কেন এসেছো তুমি? আমাদের দুজনের মাঝে তো আর কোনো কথা অবশিষ্ট নেই, তবে কেন এসেছো? নয়নতারার মুখ থেকে এমন কঠিন কঠিন বাক্যগুলো শুনে সোহান একটু চমকালো। জোরপূর্বক একটু হাসার চেষ্টা করে বলল, এভাবে কথা বলছিস কেন নয়ন? ভাই বোন হিসেবেও তো
আমরা আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই না? আর তাছাড়া আমি তোর বোনের স্বামী, সেই হিসেবেও তো আমাদের মাঝে একটা সম্পর্ক হয়। নয়নতারা হাত উঠিয়ে সোহানকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, তোমার সাথে কোনো সম্পর্ক রাখার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। বেরিয়ে যাও। বাবার কানে আমায় এই কথাটা দিতে বাধ্য করো না। সোহান আরও কিছু বলতে চাইলো, তবে নাফিসা ওকে সেই সুযোগ দিল না। কোত্থেকে যে খবর পেল সেটাও সোহান বুঝতে পারল না। নাফিসার আগে লাল টকটকে চোখ দুটো দেখে সোহানের অন্তরাত্মা কেঁপে উঠল। দেখে মনে হচ্ছে সোহানকে গিলে খাবে এখন। তুমি এখানে কেন এসেছো? মানে তোমার উদ্দেশ্য কি? এখন গাছেরও খাবে, তলারও কুড়াবে? শোনো সোহান, আমায় কিন্তু নয়ন ভেবো না। সংসার যখন তোমার সাথে করতে এসেছি, তখন যদি আশেপাশে নজর দিয়েছ তো চোখ উপড়ে ফেলবো তোমার। নয়নতারা জানে না কেন, তবে ভীষণ হাসি পেল সোহানের অবস্থা দেখে। নাফিসার এমন ব্যবহার মোটেও যৌক্তিক মনে হলো না। যে পুরুষ ঘরে স্ত্রী থাকা অবস্থায় তার প্রাক্তন প্রেমিকার সাথে দেখা করার উদ্দেশ্যে আসে, তার এমন ব্যবহারই প্রাপ্য। কিসের ভাই বোনের সম্পর্ক? যে সম্পর্কটা দীর্ঘদিন যাবৎ একটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা আজ হঠাৎ করেই আবার ভাই বোনের সম্পর্ক বলে চালিয়ে দেওয়া যায় নাকি? তার থেকেও বড় কথা, এত কিছু হওয়ার পরও সুহান আবার কোন আক্কেলে নয়নতারার সাথে কথা বলতে আসে? একজন মানুষের বিন্দু পরিমাণ লজ্জা থাকলে তো এমনটা করার কথা না। সোহান মিনমিনে গলায় নাফিসাকে উদ্দেশ্য করে বলল, এত রাগ করছো কেন তুমি? আমি তো এমনিই কথা বলতে এসেছিলাম নয়নের সাথে। নাফিসা খেকিয়ে উঠে বলল, ওর সাথে কেন কথা বলতে হবে? কিসের কথা আছে তোমার ওর সাথে? পুরনো প্রেম কি আবার জেগে উঠলো নাকি? আমাকে রাগিও না। পুরনো প্রেম জেগে ওঠায় একদম ঠান্ডা করে দেব। ঘরে চলো। কথাটা বলে নাফিসা এবার নয়নতারার দিকে তাকিয়ে ওকে শাসিয়ে বলল, আর তোকেও বলছি, একদম আমার স্বামীর দিকে নজর দিবি না। লজ্জা করে না একটা বিবাহিত পুরুষের সাথে কথা বলতে? কি ভেবেছিস আমার সংসারটা ভাঙবি? নয়নতারা ব্যঙ্গাত্মক হেসে বলল, সংসার ভাঙা তোর স্বভাব, আমার না। শেষবারের মতো তোদের দুজনকে বলছি, বেরিয়ে যা। আমার চোখের সামনে আসবি না আর কখনো। আর তোর স্বামীর দিকে আমি কেন, কোনো কুকুরও নজর দেবে না। আমি জানি না তুই কি করে নজর দিলি, হয়তো দুজনে একই শ্রেণীর বলে। নয়নতারা জানে এখন নাফিসার সামনে ওর সাথে কথা পেঁচিয়ে যাবে তো পেঁচিয়েই যাবে। নয়নতারার স্বভাবের সঙ্গে এত কথা বলা যায় না। ঝগড়াও করতে পারে না নয়নতারা, তাই চুপচাপ দু কদম পিছিয়ে গিয়ে ওদের মুখের উপরে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। বিস্ময়ে নাফিসার মুখ হা হয়ে গেল। এভাবে অপমান করলো নয়নতারা ওকে? এভাবে ওর বাড়িতে ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিল? এত সাহস বেড়ে গেছে? আবার মুখে মুখে তর্কও করলো। আর এই সব কিছু হলো শুধুমাত্র সোহানের জন্য। কটমট করে সোহানের দিকে তাকিয়ে বলল, ঘরে চলো। আর কোনোদিন যদি তোমায় নয়নের সাথে কথা বলতে দেখেছি, তবে সেদিন তুমি বুঝবে নাফিসাকে। মনে রেখো, যেমন তেমন মেয়েকে তুমি বিয়ে করনি। আমার কাছ থেকে ছাড়া পাওয়া এত সহজ না। আজ ছুটির দিন। একটা পার্কে হিমেল নয়নতারাকে ডেকেছে। হিমেল খেয়াল করেছে গত 2 দিন ধরে মনটা কেমন যেন উড়ু উড়ু করছে। সারাক্ষণ মাথায় কিছু একটা ঘুরে বিয়ে করতে মন চায়। তবে এমনটা তো হিমেলের সাথে হওয়ার কথা ছিল না। হিমেল তো কোনো কালেই এমন স্বভাবের ছিল না। তবে কি কখনো প্রেমে পড়েনি জন্যই এমন স্বভাবের ছিল না? তবে কি এখন হিমেল নয়নতারা প্রেমে পড়ে গেল? হতেই পারে। আজ হিমেল কিংবা নয়নতারা কাউকেই আর কারোর জন্য অপেক্ষা করতে হলো না। দুজনে একদম ঠিকঠাক সময়ে পার্কে এসে উপস্থিত হলো। রোজকার মতো নয়নতারা সেই স্বাভাবিক বেশভূষাতেই এসেছে। 2-3 বছর আগে হিমেলের একটা মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছিল। 2-3 বার দেখাও করেছিল সেই মেয়েটার সাথে। এবং যে কয়েকবারই দেখা করেছে হিমেল খেয়াল করেছে মেয়েটা প্রচণ্ড সেজেগুজে আসতো। দামি জামা, মুখে গাঢ় মেকআপের প্রলেপ, কথাবার্তার ভাবভঙ্গি অন্যরকমই ছিল। মানে মেয়েটা নিজের চালচলনের একটা অন্যরকম আভিজাত্য প্রকাশ করার চেষ্টা করত। আরও 2-3 জায়গায় মেয়ে দেখেছে, তারাও সবসময় সেজেগুজেই পাত্রপক্ষের সামনে এসেছে। তবে নয়নতারার ক্ষেত্রে এই ব্যাপারটা ব্যতিক্রম ঘটেছে। যাদের গায়ের রং কালো তারাই নাকি আরও কৃত্রিমতার সাহায্যে নিজের গায়ের রংটা ঢাকার চেষ্টা করে। তবে হিমেল নয়নতারার ব্যাপারে এই বিষয়টা সম্পূর্ণ উল্টোই খেয়াল করেছে। নয়নতারা কখনো নিজের গায়ের রং হিমেলের সামনে লুকানোর চেষ্টা করেনি। নয়নতারার মাঝে যে সাধারণ ব্যাপারটা আছে সেটাও কখনো লুকানোর চেষ্টা করেনি। কোনো কিছু বাড়তি দেখানোর চেষ্টা করেনি। বরং নয়নতারা যেমন তেমনভাবেই হিমেলের সামনে এসেছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। বিকেল হওয়ায় গরম তেমন নেই। সূর্য ডুবতে শুরু করেছে। আবহাওয়াটা এখন ভারী সুন্দর। না বেশি গরম না ঠান্ডা।
হিমেল হাঁটতে চাইলো, তবে নয়নতারা বসে কথা বলতে চাইলো। হিমেলের কাছে মনে হলো এই সুন্দর আবহাওয়াটা হেঁটে হেঁটে উপভোগ করলে বোধহয় ভালো লাগবে। তবে নয়নতারার মনে হলো তার ব্যতিক্রম। একটা গাছের নিচে রাখা বেঞ্চের উপরে গিয়ে বসলো। আজ আর হিমেল আগে আগে কিছু বললো না। আজ নয়নতারাই আগে প্রশ্ন করলো হিমেলকে। আপনার কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল আগে? উত্তরটা দিতে হিমেলের এক মুহূর্ত সময় লাগলো না, কেননা কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি হিমেল। এই বিষয়গুলো হিমেলের খুব একটা পছন্দ না। কণ্ঠে একরাশ অনীহা সমেত বলল, না। কেন? না মনের মতন কাউকে পেয়েছে, না খোঁজার চেষ্টা করেছে। আসলে আমি একটা বিষয় খেয়াল করেছি, প্রেমে পড়লে মেয়েরা কেমন যেন একটা হয়ে যায়, ইম্যাচিওর, যেটা আমার পছন্দ না। আমার জীবনে অনেক ঝামেলা আছে, তাই আমি এইসব ঝামেলার মাঝে আবার সেই ইম্যাচিওর মেয়েটাকে চাইনি। সবসময় চেয়েছি এমন কেউ আসুক যে যে আমাকে বুঝবে। ধরুন কোনো কারণে আমি তাকে সময় দিতে পারছি না, তো এমন সময় সে যদি আমাকে না বুঝে উল্টো আমার উপর রেগে থাকে, তবে কি আমার ভালো লাগবে? নয়নতারা ছোট করে উত্তরে বলল। বুঝতে পেরেছি। নয়নতারা ভেবেছিল হিমেলও বোধহয় ওকে এই প্রশ্নই করবে, তবে হিমেল তা করলো না। নয়নতারা নিজেই আবার বলল, আমাকে এই প্রশ্নটা করবেন না। হিমেল বেশ স্বাভাবিক গলায় বলল, হুম, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার অতীতে কি আপনার জীবনে ছিল, আপনি কাকে কতটুকু ভালোবেসেছেন, সেসব আমার কাছে গুরুত্বপূর্ণ না। তবে আপনি বর্তমানে আমাকে পছন্দ করেন কিনা, ভবিষ্যতে আমাকে ভালোবাসবেন কিনা, শুধুমাত্র আমাদের সীমাবদ্ধ থাকবেন কিনা, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। হিমেলের উত্তরটা ভালো লাগলো নয়নতারার কাছে। তবে নয়নতারার মনে হলো যদি হিমেলের সাথে নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর হয়, তবে হিমেলকে আগে নয়নতারার জীবনের পুরনো সম্পর্কের কথাটা খোলাসা করেই বলা উচিত। যদি সত্যি ওদের মাঝে কোনো সম্পর্কের সূচনা ঘটে, তবে হিমেলের জানার অধিকার আছে নয়নতারার প্রথম ভালোবাসার কথা। নয়নতারা যে একজনকে ভালোবেসে খুব জঘন্যভাবে ঠকে গিয়েছিল, সেটা জানা দরকার হিমেলের। আমার একজনের সাথে ছিল সম্পর্ক, দীর্ঘ 5 বছরের সম্পর্ক। এটা হলো একে অপরকে ভালোবাসি বলার পরের 5 বছর। তবে তার আগে কোনো কিছু না বলে অনেক বছরের সম্পর্ক ছিল আমাদের মাঝে। আমার বড় আব্বুর ছেলে। আপনার সমস্যা থাকলে বলার দরকার নেই, আমি জানতে আগ্রহী নই। আমি বলেছি আপনার অতীত কে ছিল, আমি বলেছি আপনার অতীতে কে ছিল, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই নয়নতারা। তবে আমি জানাতে চাই আপনাকে, একটা নতুন সম্পর্ক শুরু করার আগে পুরনো সম্পর্কর সবকিছু জানানো উচিত, যেন কখনো সেই পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলতে না পারে। হিমেল বুঝলো নয়নতারা ওকে কথাটা না বলে শান্তি পাবে না, আর তাই হিমেল নয়নতারার ইচ্ছেতেই সমর্থন জানালো। ঠিক আছে, আপনার যা ইচ্ছে বলুন, আর ভাববেন না আমি বিরক্ত হব। আমি ভীষণ মনোযোগী শ্রোতা। নয়নতারা আশ্বস্ত হলো, একটু বিরতি নিয়ে বলতে শুরু করলো। বেশি কিছু বলবো না আপনাকে, কেননা এত বছরের সম্পর্কে সব খুঁটিনাটি তো আর বলা সম্ভব না, আর ওগুলো বলতে আমার ভালোও লাগবে না। 3 বছর আগে সোহান বিদেশে চলে যায় কাজের সূত্রে। বিদেশ যাওয়ার আগে আমাদের বিয়েটা ঠিকঠাক হয়ে যায়, আমাকে আংটি পরিয়ে রেখে যায়। তবে 3 বছরে আমার সাথে সম্পর্কে থাকাকালীন ও আবার আমার বোনের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং এখন ওদের বিয়ে হয়েছে। হিমেল বিরক্তির সাথে বলল, এনার কথাটা না বললে কি হয় না? আপনি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, এমন মানুষ আমার অপছন্দ। ওনার বোন হয়ে আপনি এতটা ব্যতিক্রম কি করে হলেন? নয়নতারা আলতো হেসে বলল, আমি ওদের দুজনের থেকে ব্যতিক্রম হয়েছি। আমার বোন আর আমার বড় ভাই, আমার বাবা সবসময় এটাই বলে। আসলে ওরা কেউ আমার বাবার শিক্ষাকে খুব একটা গুরুত্ব দেয়নি, তবে আমি দিয়েছি গুরুত্ব। আমার জন্য আমার বাবার বলা প্রত্যেকটা কথা আদেশ ছিল, সেজন্য আমি একটু অন্যরকম হয়েছি। ওদের দুজনের বিয়েতে আপনি গিয়েছিলেন নাকি? আমাদের বাড়ি থেকেই বিয়েটা হয়েছে। বাবা রাজি ছিল না, নাফিসাকে অনেক বকাবকি করেছে, গায়ে হাত অবধি তুলেছে, মাও হাত তুলেছে, তবে কোনো লাভ হয়নি। আসলে নাফিসা না ছোটবেলা থেকেই ভীষণ স্বার্থপর। ও সবসময় শুধু নিজেরটুকুই বোঝে। ও নিজের সুখের ব্যবস্থা করতে যা করতে হয় তাই করবে। তাই আমার মাও চেয়েছিল বিয়েটা আমাদের বাড়ি থেকেই হোক। এর পেছনে অনেক ঘটনাই ছিল যা আমি বলতে আগ্রহী না। হিমেল অবিশ্বাস্য গলায় বলল, তাই বলে আপনার বোন এমন করলো কিভাবে? ওকে উস্কানি দেওয়ার জন্য অনেক মানুষ ছিল। যেমন? আমার ভাবি, সোহানের মা, আমার বড় আম্মু। আসলে আমি দেখতে খারাপ, তো তাই ওনার পছন্দ ছিল না আমাকে। তবে নাফিসা দেখতে খুব সুন্দর। ছোটবেলা থেকে উনি নাফিসাকে বেশ ভালোই আদর করতেন, অন্তত আমার থেকে তো বেশিই করতেন। ওনার একটাই কথা ছিল, ওনার ছেলে যখন নিজেদের মাঝেই বিয়ে করবে তখন নাফিসাকে কেন পছন্দ করলো না, আমাকে কোন দুঃখে করলো পছন্দ? সোহানকে দোষ দিয়ে লাভ নেই, আমি দেখতে সুন্দর না, নাফিসা সুন্দর। নয়নতারার বলা শেষের কথাটা হিমেলের পছন্দ হলো না। গম্ভীর গলায় বলল, নিজেকে অসুন্দর বলার কিংবা ভাবার কোনো কারণ নেই।
যার চোখে আপনাকে সুন্দর লাগার এমনিই লাগবে। আপনার একটা জিনিস পছন্দ মানে সেটা সুন্দর, আর আপনার একটা জিনিস পছন্দ না মানে সেটা অসুন্দর, এটা ভুল। যে আপনার চোখে অসুন্দর তা অন্যের চোখে সুন্দর হয়ে উঠতে পারে, পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। নয়নতারা এবারে একটু শব্দ করে হেসে উঠে বলল, তবে এই বিষয়টা আমার ক্ষেত্রে যায় না। দৃষ্টিভঙ্গি বদলালেও আমি অসুন্দরই থাকবো। ছোটবেলা থেকে এই কথাটা খুব সুন্দরভাবেই আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেকে বলতো জানেন, আমার গায়ের রং একদম অন্ধকার, মানে রাতের অন্ধকারের মতো কুচকুচে কালো। আর আমার রাতের অন্ধকার ভীষণ পছন্দ। রাত অন্ধকার হোক, তবু রাতে আমি একটা শান্তি খুঁজে পাই। দিনটা তো কেটে যায় ছলনা, প্রতারণা আর হাহাকারের মাঝে। দিনের আলোয় থাকে শুধুমাত্র কর্মজীবনের ব্যস্ততা, আর রাতের আধারে থাকে কেবলই শান্তি। নয়নতারা হা করে কিছুক্ষণ হিমেলের দিকে তাকিয়ে থাকলো। লোকটা কি বোঝাতে চাইলো? এত গভীর কথা নয়নতারা বোঝে না, একটু সহজ ভাষায় বোঝালেই তো হতো। আপনি কি সবসময় এমন কঠিন ভাষাতেই কথা বলেন? নয়নতারার প্রশ্নে হিমেল ভ্রু কুঁচকে বলল, কঠিন ভাষায় কোথায় কথা বললাম? তবে আমি বুঝলাম না কেন আপনার কথাগুলোর মানে। হিমেল বেঞ্চে গা এলিয়ে দিয়ে বলল, বোধহয় আপনি বুঝতে চাননি আমার কথাটা। যাই হোক নয়তারা, একটা কথা বলি। বয়স আমার অনেক হয়েছে, প্রেম করার বয়স আর নেই। রোজ রোজ বাড়ির লোকদেরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে এভাবে দেখা করার বয়সও নেই। এবার আমার বিয়ে করা দরকার। সোজাসুজি আপনাকে বলছি, বিয়ে করবেন আমাকে? এমন খোলামেলা প্রস্তাব নয়নতারা এর আগে কারোর কাছে থেকে পায়নি। সোহান এভাবে কখনো বলেনি। হিমেলের থেকে প্রস্তাব পেয়ে ভালো লাগলো নাকি অস্বস্তি হলো বুঝতে পারছে না, কিংবা দুটো অনুভূতি হয়তো সংমিশ্রণ ঘটলো। নয়নতারার কি উত্তর দেওয়া উচিত সেটাও ভেবে পেল না। এত কঠিন একটা সিদ্ধান্ত নয়নতারা কি করে একা নেবে? জীবনের সকল সিদ্ধান্তে আকবর সাহেব শক্ত করে নয়নতারার হাতটা ধরে থেকেছে, পাশ থেকে ভরসা দিয়েছে, ঠিক ভুল যাচাই করে দিয়েছে। তবে আজ নয়নতারা কি করে একা একাই কঠিন সিদ্ধান্ত নেবে? পারবে না। এই মানুষটার থেকে পরামর্শ নিতে হবে। দিন শেষে ওই মানুষটা যা বলবে নয়নতারা তাই করবে। ইতস্ত গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি এত বড় একটা সিদ্ধান্ত একা নিতে পারবো না। এর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর আমার সেই সিদ্ধান্ত আমার পুরো পরিবারের সম্মতিও জানিয়েছিল। তবে আমার সেই সিদ্ধান্তটা ভুল ছিল, আর এবার আমি সেই ভুলটা করতে চাই না। আর আমি আগে আমার বাবাকে জানাবো, আমার বাবা যা বলবে তাই হবে। হিমেল সম্মতি জানিয়ে বলল, বেশ, আমি আপনার সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানাই। তবে একটা কথা আপনাকে বলি নয়নতারা, আমাকে বিয়ে করলে হয়তো আপনি ঠকবেন না, আর আপনাকে বিয়ে করলে যদি আমায় ঠকতে হয় তবু আমি আপনাকে বিয়ে করতে চাই। জীবনে ঠিক ভুল অনেক সিদ্ধান্ত নিয়েছে, যদি সিদ্ধান্তটা ভুলও হয় তো হবে, আর ঠিক হলে তো হয়েই গেল। চলুন না, ঠিক ভুল একপাশে রেখে দুজনের সিদ্ধান্তটা নিয়ে নেই। যা হবে তা পরে দেখা যাবে, দুজন একসাথে দেখে নেব। নয়নতারা বিস্ময় ভরা দৃষ্টিতেই হিমেলের দিকে তাকালো। মানুষটা খুব অদ্ভুতভাবেই কথা বলে, একদম অন্যরকম। হিমেলের ভাবনা, চিন্তা, কথাবার্তা সবকিছুই সবার থেকে আলাদা। এই মানুষটাও বোধহয় সবার থেকে আলাদাই হবে। বাকি সবাই যেমন নয়নতারাকে কষ্ট দিয়েছে, হয়তো এই মানুষটা তার ব্যতিক্রম হবে, হয়তো ভালোবাসবে নয়নতারাকে। রাতের খাওয়া দাওয়া শেষে সবাইকে ড্রয়িং রুমে আসতে বললেন হিমেল। অনিচ্ছা সত্ত্বেও রুমানাকেও এসে বসতে হলো। প্রত্যেক দিন সবার এত নাটক আর ঠিক সহ্য হয় না। আরে বাবা, নিজেদের মাঝে যা আলোচনা করার করুক না, রোমানাকে এর মাঝে টানার কি আছে? ওর কথা তো শুনবে না কেউ। আবার কিছু বললেও তো দীপার সমস্যা হয়ে যাবে। তার থেকে কি ভালো ছিল না ঘরে গিয়ে একটু ফোন চালানো? যত্তসব। মাঝে মাঝে রোমানা ভাবে, কেন বিয়ে করে এই বাড়িতে এসেছিল? এমন বাড়িতে যাওয়া উচিত ছিল যেই ছেলের চার কুলে কেউ নেই। এই বাড়িতে তো নিয়মিত মমতা বেগম সাথে ঝগড়া লেগেই থাকে, তার উপরে আবার 2 দিন পর পর দীপা এসে হাজির হয়। রোমানার তো পছন্দ একদম নির্ঝঞ্ঝাট সংসার। হ্যাঁ, হাসানকে নিয়ে কোনো অভিযোগ করা যায় না, মানুষটা ভালো। রোমানার কথায় ওঠে আর বসে, তবে মাঝে মাঝে আবার একটু বিগড়ে যায়। রোমানার অতিরিক্ত কথা বলা ঠিক পছন্দ করে না, তবে রোমানা হাসানের এতটুকু অবাধ্যতাও পছন্দ করে না। সে যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই, ডেকেছে যখন যাওয়াটাই উচিত। হিমেল তো সচরাচর এভাবে ডাকে না, আজ কেন ডাকলো সেই কারণটাই তো জানতে হবে। আজ কাদেরও উপস্থিত আছে। সেদিনের হিমেলের খোঁজা দেওয়ার পর আর তাকে খুব একটা দেখা যায়নি এসব ব্যাপারের মাঝে, তবে আজ হিমেলের ডাকলো, সেই জন্য আসতে বাধ্য হয়েছে। তাছাড়া হিমেলের ব্যবহারের জন্য দীপা 1000 বার ক্ষমা চেয়েছে। এতটাও রাগ নিয়ে থাকা উচিত না। সবাই এসে বসতেই হিমেল কণ্ঠ গম্ভীর করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মা বাবার অবর্তমানে তুমি আমার অভিভাবক। আমি বরাবরই তোমার সব কথা শুনে এসেছি, তোমার থেকে পরামর্শ নিয়েছে। তবে এক্ষেত্রে আমি সম্পূর্ণ সিদ্ধান্তটা নিজে নিয়েছি। এখনও তোমাদের সবাইকে এই কথাটা জানাচ্ছি।
পরামর্শ নেওয়ার জন্য না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা শুধু জানাচ্ছি তোমাদের। রুমানা ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, তাহলে আমাদের জানানোরই কি প্রয়োজন হিমেল? আমাদের মতামতের যখন কোনো গুরুত্বই নেই, অযথা এভাবে ডেকে এনে বসানোর মানে কি? হিমেল বেশ স্বাভাবিক গলায় বলল, আপনি চাইলে উঠে যেতে পারেন ভাবি, আমি তো আটকে রাখিনি। আমি সবাইকে আসতে বলেছি, যার ইচ্ছে হবে আসবে, যার ইচ্ছে হবে আসবে না। রুমানা তেতে উঠে কিছু বলতে চাইলো, তবে হাসান থামিয়ে দিল। এই বিষয়টাই রুমানার পছন্দ না। রুমানা বুঝতে পারে হাসানের নিজের ভাই, বোন আর মায়ের প্রতি অনেকটা, যেটুকু চুপচাপ থাকে রুমানার ভয়ে। আপাতত সবার সামনে কিছু বলল না, ভাবলো ঘরে গিয়ে বাকি বোঝাপড়া করে নেওয়া যাবে। মমতা বেগমের কপালে চিন্তার রেখা দেখা গেল। কি এমন সিদ্ধান্ত নিয়ে নিল তার ছেলে? হিমেল তো কখনো এভাবে বলে না, অন্তত ওনাকে জিজ্ঞেস করে সব ব্যাপারে। তবে আজ কি এমন সিদ্ধান্ত যে একা একাই নিয়ে নিল? কি ব্যাপার হিমেল, কি সিদ্ধান্ত নিয়েছিস তুই? হিমেল জানে ও যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যদি এখন সবাইকে জানায় বেশ বড় সড়ো একটা গোলমাল বেঁধে যাবে। অন্তত মমতা বেগম আর দীপাকে সামলানো ভীষণ মুশকিল হয়ে পড়বে। হাসান আর কাদেরের মাঝে খুব বেশি ভাবান্তর দেখা যায় না, সেটা হিমেল জানে। বাকি রইল রুমানা। ও খুব বেশি হলে খোঁচা দিতে পারে, এর থেকে বেশি আর কিছু করবে না। তার মাঝে মাঝে একটু দীপা আর মমতা বেগমকে উস্কে দেবে, যাকে বলে আগুনে ঘি ঢালার কাজটা করবে। তবে এত কিছু ভাবলে হিমেলের চলবে না। সিদ্ধান্ত যেহেতু একবার নিয়ে নিয়েছে, তবে আর পেছনে তাকানোর কোনো উপায় নেই। এবার হিমেল যদি পেছন ফিরে তাকায় তবে নয়নতারার দেয়ালে পিঠ ঠেকে যাবে। একটা লম্বা শ্বাস নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি নয়নতারাকে আমি বিয়ে করব। হিমেল ভেবেছিল তৎক্ষণাৎ বোম ফাটার মতন একটা আবহাওয়া তৈরি হবে, তবে তেমন কিছু হলো না। বরং পরিবেশটা ভীষণ শান্ত হয়ে গেল। আর চোখে একবার মমতা বেগম আর দীপার মুখটা দেখে নিল হিমেল। দুজনেই হা হয়ে হিমেলের মুখের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে হিমেল বুঝতে পারলো অতিরিক্ত শোকে বোধ হয় দুজনেই পাথর হয়ে গেছে। কথাটা শুনেছে ঠিকই, তবে বিশ্বাস করতে চাইছে না। নিজেরাই হয়তো নিজের মনকে বোঝালো ভুল শুনেছে। তবে বাকি তিনজন কেন চুপ করে আছে সেটা হিমেলের জানা নেই, বিশেষ করে রুমানা। এতক্ষণে তো রুমানার খোঁচানো শুরু হয়ে যাওয়ার উচিত ছিল। সেই সাথে নয়নতারার সাথে নিজের অবস্থানের পার্থক্য করা শুরু করার কথা ছিল। বেশ অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন কেউই কিছু বলল না, তখন হিমেল পুনরায় বলে উঠল, এক সপ্তাহ আগে যাকে দেখতে গিয়েছিলাম সে নয়নতারাকে আমি বিয়ে করব, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব ততটাই তাড়াতাড়ি করব। আগামী পরশু আমরা আবার ওদের বাড়ি যাচ্ছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। এবারও চুপ থাকতে পারলো না দীপা। তড়িৎ গতিতে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে হিমেলকে উদ্দেশ্য করে বলল, মাথা ঠিক আছে তোর? কি আবল তাবল বলছিস? হ্যাঁ মানছি তোর ওদের জন্য খারাপ লাগতে পারে, ওই মেয়ের জন্য খারাপ লাগতে পারে, তাই বলে বিয়ে করে নিবি তুই? আর তোর এই সিদ্ধান্ত আমরা মানবো সেটা ভাবলি কি করে? মা, তুমি কিছু বলো ওকে। মেয়ের কথায় সায় জানিয়ে মমতা বেগম বলে উঠলেন, দীপা তো ঠিকই বলছে, তুই ভাবলি কি করে ওই মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাবো? আমার এমন হিরের টুকরো ছেলের পাশে অমন কয়লার মতন বউ আনবো আমি? তাছাড়া ওই মেয়ের বয়স বেশি, বাচ্চা কাচ্চা হতে অসুবিধা হবে, ওর সাথে তোর বিয়ে হবে না। একে একে সবাই নিজেদের মতামত জানালো। সবার মতামতই হিমেলের সিদ্ধান্তের বিপক্ষেই গেল। হিমেল মনোযোগ দিয়ে সবার মতামতই শুনল। এতক্ষণ যাবৎ হিমেলকে চুপ করে থাকতে দেখে সবাই চিন্তা আরো বাড়ল। দীপা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, চুপ করে আছিস কেন? কিছু বল। হিমেল এবারও স্বাভাবিক গলায় বলল, আমার যা বলার তা তো আমি বলেই দিয়েছি, আর কি বলবো? আমি তো আগেই তোমাদেরকে জানিয়েছি আমি তোমাদের থেকে পরামর্শ চাইছি না, শুধুমাত্র জানাতে হবে বলে আমার সিদ্ধান্তটা জানাচ্ছি। দীপা অবাক না হয়ে পারল না। কি হয়ে গেল এই ছেলের হঠাৎ করে যে বিয়ের জন্য এমন তাড়া দেওয়া শুরু করে দিল? হ্যাঁ, এটা ঠিক, হিমেলের যা মনে চায় তাই করে, কিন্তু অন্তত মা আর বোনের সিদ্ধান্তের গুরুত্ব দেয়। তবে আজ তাও দিচ্ছে না। এমন ভূতলে গেল কি করে? ওই বাড়িতে যাওয়াই বোধহয় ভুল হয়ে গিয়েছিল। নিশ্চয়ই জাদুটনা কিছু একটা করেছে। দীপা এগিয়ে সেই হিমেলের পাশে বসে গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে চিন্তিত গলায় বলল, তোর কি শরীর খারাপ করছে হিমেল? ওই বাড়িতে যাওয়ারই আমাদের উচিত হয়নি। নিশ্চয়ই কোনো কালো জাদু করেছে। আচ্ছা, আমরা চলে আসার পর তুই তো অনেকক্ষণ ওখানে একা ছিলিস। ওরা কি কিছু দিয়েছিল যা তুই খেয়েছিস? কি করেছিল ওরা তোর সাথে বল? হিমেল আশ্চর্যজায়িত গলায় বলল, কি বলছো এসব? কি করবে ওরা আমার সাথে? কিছু তো করেছি। ঘটকের থেকে তো শুনেছিলাম ওই মেয়ের বিয়ে হচ্ছিল না। নিশ্চয়ই আমার ভাইটাকে ফাঁসিয়েছে। শোন, আমি একজন খুব ভালো হুজুরকে চিনি, তোকে কালকে ওনার কাছে নিয়ে যাব। তুই দেখিস ভাই, সব ঠিক হয়ে যাবে, তোর মাথা থেকে ভূত নেমে যাবে।
হিমেল এবারে সত্যিই নিজের হাসি আটকে রাখতে পারলো না, হো হো করে হেসে উঠলো। ওর হাসি দেখে দীপার চিন্তা আরও বাড়লো। মমতা বেগমকে উদ্দেশ্য করে বলল, দেখেছো মা, দেখেছো কেমন পাগলের মতন হাসছে? আমি বলেছি না তোমাকে, ওর উপরে জিনের আছর পড়েছে। ওই মেয়ে নিশ্চয়ই কিছু করেছে, না হলে আমার ভাইটার হঠাৎ করে এমন মতিভ্রম কেন হলো? মেয়ের কথা শুনে মমতা বেগমও চিন্তায় পড়ে গেলেন। সত্যি কি তবে ওরা কালো জাদু করেছে? হতেই পারে। ছেলের চিন্তায় তিনি আবার কেঁদে উঠলেন। আহাজারি করতে করতেই দীপাকে উদ্দেশ্য করে বললেন, ও দীপা, তুই আমার ছেলেকে কালোই হজুর কাছে নিয়ে যা। আমার ছেলেটারে দুদিনেই বশ করে নিল এই মেয়ে। এই মেয়েকে তো কোনো মতেই ঘরে আনা যাবে না। হিমেল আবার শব্দ করে হেসে উঠে বলল, যে হুজুরের কাছে নিয়ে যাও না কেন মা, এই ভূত নামবে না। আমি যখন ঠিক করেছি নয়নতারাকে বিয়ে করব, তাহলে নয়নতারাকে বিয়ে করব। আর আমার ব্যবহার দেখে আমার মনে হয় কেউ বুঝুক বা না বুঝুক, তুমি নিশ্চয়ই বুঝেছো যে আমার উপরে কোনো জিনের আছর পড়েনি। তোমার ছেলে এমনই। কাদের এবার উঠে দাঁড়িয়ে বিরক্তিকর গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল, এসব আজে বাজে আলোচনার মাঝে কেন যে তুমি আমাকে ডাকো আমি বুঝে উঠতে পারি না দীপা। তোমার ভাইয়ের কি আমার পরামর্শের কোনো দরকার আছে যে আমাকে এখানে এনেছো? শ্বশুর বাড়িতে আমার মতন কোনো জামাই এত অপমানিত হয় না। হিমেল ব্যঙ্গাত্মক গলায় বলল, আপনার মতন কোনো জামাই এত শ্বশুরবাড়িতে যায়ও না তোলা ভাই, তাহলে আপনি অপমানিত হবেন কিভাবে? মানে বলতে চাইছিলাম আপনাদের শ্বশুরবাড়িতেই থাকেন, সেজন্য আপনার প্রতি আমাদের ভালোবাসাটা আলাদা। আপনাকে আপন করে সব বলে দেই। হিমেলের করা মিষ্টি কণ্ঠের অপমানটা কাদেরের বুঝতে বাকি রইল না। দীপাকে চোখ রাঙিয়ে বলল, কাল সকালে আমরা বাড়ি ফিরে যাব। দীপা উদ্বিগ্ন গলায় বলল, সে কি হিমেলের বিয়ের কথাবার্তা চলছে, এর মাঝে বাড়ি কি করে চলে যায়? সে তুমি কখন যাবে তোমার ইচ্ছে, তবে আমি কাল সকালে বাড়ি ফিরে যাব। আর মনে রেখো, যদি আমার সাথে না যাও তবে আর কখনো যাওয়ার দরকার নেই। কথাটা বলেই কাদের নিজের ঘরে চলে গেল। দীপা মৃদু রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, কি দরকার ছিল এভাবে বলার? তুইও কি চাস না আমি ওই বাড়িতে আর আসি? হিমেল আলতো হেসে বলল, চিন্তা করছো কেন? আমি আছি তো, কে আসতে দেবে না? আমিও দেখে নেব। আর উনি এসব মুখে ভয় দেখান, উনি খুব ভালো করে জানেন ওনার সংসার তুমি ছাড়া আর কেউ করবে না। চিন্তা করো না, ছাড়বে না তোমায়। তুমি ভয় পাওয়ার জন্যই ভয় দেখাতে পারে। কথাটা বলে হিমেল উঠে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। তবে মনে পড়ল ওর বাড়ির লোকেদের স্বভাব ঠিক ভালো না। কাল সকাল পর্যন্ত হয়তো অপেক্ষা করবে না। এই মাঝরাতেই হয়তো আবার নয়নতারার বাড়িতে ফোন করতে পারে। নাম্বার তো আছে নিশ্চয়ই। আর যদি ভুলেও এমন কিছু করে ফেলে তবে নয়নতারার বাবার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবে না হিমেল। নয়নতারাকেই বা কি উত্তর দেবে? কোন মুখেই বা বলবে যে নয়নতারাকে বিয়ে করতে চায়? আবারও পিছন ফিরে তাকিয়ে বিশেষ করে মমতা বেগম আর দীপাকে উদ্দেশ্য করে বলল, যদি এই বিষয়ে আমি না বলে অবধি নয়নতারার বাড়িতে কোনো ফোন গেছে, তবে মনে রেখো মা আর আপা, আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয়নতারা এই বাড়িতে পা রাখবে, তাও আমার বউ হয়ে। সে বিয়েতে তোমাদের কারোর প্রয়োজন হবে না। আর তোমরা খুব ভালো করে জানো আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলি। সকালবেলা ঘুম থেকে উঠে হিমেল দেখলো কাদের আর দীপা চলে যাচ্ছে। ড্রয়িং রুমে পা রাখতেই দীপা আর মমতা বেগমের মৃদু কান্নার আওয়াজ হিমেলের কানে এলো। পাশেই দেখলো রুমানা বসে আছে, চোখে মুখে তার একরাশ বিরক্তি। হাসান কোথায় জানে না, বাড়িতে আছে কিনা সেটাও জানা নেই হিমেলের। আর কাদের তখন সোফায় বসে জুতা পরছে। হিমেলকে দেখে দীপা ওর দিকে এগিয়ে গিয়ে গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখিস আর মাকেও দেখে রাখিস। তুই ছাড়া এই বাড়িতে আর কাউকে ভরসা করতে পারি না। আর ওই মেয়েকে বিয়ে করার ভূতটা মাথা থেকে নামা ভাই। তোর বিয়ে নিয়ে অনেক আশা, একটা ভালো বউ খুঁজে বের করবো তোর জন্য। হিমেল দুই হাত বোনকে জড়িয়ে ধরলো। আপাতত এই নিয়ে কোনো কথা তুলতে চাইল না। তৎক্ষণাৎ ভেসে এলো কাদেরের গম্ভীর কণ্ঠস্বর, বিয়ের এত বছর হয়ে গেল, তা বাপের বাড়ি থেকে যাওয়ার সময় এত কান্নাকাটি কি আছে? এমন ভাব করছো যেন ওই বাড়িতে গিয়ে খুব খারাপ থাকো তুমি। দীপা তৎক্ষণাৎ নিজের কান্না থামিয়ে মিনমিনে গলায় বলল, না, তেমন কোনো বাবা না, আসলে মা আর ভাই একা থাকে তাই। ওই বাড়িতেও তো আমার মা আর বাবা একা থাকে, ওদের কথা কখনো ভেবেছো? এখানে তো তোমার মায়ের এত বয়স হয়নি। আর বাকি রইল তোমার ভাইয়ের কথা। এত তেজ দেখে যখন কথা বলতে পারে তখন নিজের খেয়ালও রাখতে পারবে। চলে এসো। হিমেল কড়া কিছু কথা শোনাতে চাইলো কাদেরকে, তবে দীপার অনুরোধে থামতে হলো। বলা যায় অনিচ্ছা সত্ত্বেও হিমেলকে থামতে হলো। মমতা বেগম জামাইকে উদ্দেশ্য করে বললেন, বাবা, খেয়ে যাও, না খেয়ে যেও না। কাদের গম্ভীর গলায় বলল, তার আর দরকার হবে না, যথেষ্ট জামাই আদর পেয়েছি। এমন করে বলে না বাবা, তুমি আমার বাড়ির একমাত্র জামাই। তোমার অসম্মান হোক সেটা আমরাও চাই না। হিমেল ছোট মানুষ,
ওর কথায় কিছু মনে করো না তুমি, খেয়ে যাও একটু। কাদের এবার একটু জোর দেখিয়ে বলে উঠল। বললাম তো খাবো না। হিমেল এবারে বহুত কষ্ট নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করলো। দীপা তড়িঘড়ি করে এগিয়ে এসে মিনমিনে গলায় বলল, মা যখন বলছে একটু খেয়ে যাই, এখন গিয়ে আবার কখন রান্না করবো? কাদের চোখ গরম করে দীপার দিকে তাকিয়ে বলল, তোমার যদি খাওয়ার ইচ্ছে হয় তবে খাও, কিন্তু একটা কথা মনে রেখো, বাইরে গাড়ি দাঁড় করে রেখেছি, আমি 1 মিনিট অপেক্ষা করব তোমার জন্য। এর মাঝে যদি আসো তবে আমার সাথে যেতে পারবে, না হলে সারা জীবন বাপের বাড়িতে বসে বাপের বাড়ির খাবারই গিলো। এবারে আর চুপ থাকা গেল না। অনেক সুযোগ দিয়েছে হিমেল কাদেরকে, তবে এই মানুষটা নিজের সম্মান হারাবে বলেই বোধহয় ঠিক করেছে। এগিয়ে এসে দীপার হাত থেকে ব্যাগটা নিয়ে সোফার উপরে ছুঁড়ে মেরে কাদেরকে উদ্দেশ্য করে বলল, যান তো আপনি, কোথায় যাবেন যান। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যান। আমার বোন যাবেন আপনার সাথে। যদি বিয়ের পর এতগুলো বছর ধরে জামাই সহ খাওয়াতে পারি, তাহলে একা আমার বোনকে খাওয়াতে কষ্ট হবে না। পেয়েছেনটা কি আপনি? সেদিকে আমাদের সামনে আপনার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন, তো করেই যাচ্ছেন। চাকর পেয়েছেন আমার বোনকে? বিয়ে তো দিইনি, মনে হচ্ছে আপনার বাড়িতে বিনা পয়সার চাকরকে পাঠিয়েছে। কাদের দাঁত কিরমিরিয়ে দীপাকে উদ্দেশ্য করে বলল। তোমার ভাইকে থামতে বলো। হিমেল দীপাকে আড়াল করে দাঁড়িয়ে আবারও রাগান্বিত গলায় কাদেরকে উদ্দেশ্য করে বলল, থামবো না। আজ আমি এটা জেনেই ছাড়বো আপনার সমস্যা কি। কি করেন আমার বোন আপনার জন্য? আপনার কথা ওঠে আর বসে। আমরা কি করুন আপনার জন্য? মাসের 30 দিনের মধ্যে 25 দিন শ্বশুরবাড়িতে খান। বছরের 2টি ঈদে নিজেদের ঈদের বাজার না করলেও আপনার বাড়িতে পাঠাতে হয়। আপনার 14 গোষ্ঠীর জন্য কাপড় কিনে পাঠাতে হয়, অথচ এত কিছু দেওয়ার পরেও আপনাদের পেট ভরেই না। এখন আপনাকে দেখে মনে হচ্ছে আমার বোনকে না শেষ করা অবধি আপনি শান্ত হবেন না। কাদের হিমেলকে শাসিয়ে বলল, তোমার এত কথার দাম দিতে হবে হিমেল? রেখে গেলাম বোনকে, দেখে কতদিন পালতে পারো। হিমেল আলতো হেসে বলল, আপনি জানেন আমি আমার বোনকে সারা জীবন পালতে পারবো, তবে আপনি কতদিন আমার বোনকে ছেড়ে চলতে পারবেন সেটা ভেবে দেখবেন। হ্যাঁ, 2 দিন পর হয়তো আরেকটা বিয়ে করবেন, তবে আমার বোনকে পাবেন না। আমার বোন জন্যই আপনার সংসার করছে। বের হন বাড়ি থেকে। কাদের আর সত্যি সেখানে দাঁড়ালো না, বেরিয়ে গেল। মমতা বেগম হা হুতাশ করে হিমেলকে উদ্দেশ্য করে বললেন, কি করলি এটা? জামাইকে কেউ এভাবে অপমান করে? মেয়েটার সংসার ভেঙে যাবে তো। ওটা কি সংসারে বড় না মা? যদি 3 বেলা সবার কথা শুনে কাজে লোকের মতন খেটেই থাকতে হয়, তবে তো অন্যের বাড়িতে কাজ করে খাওয়া থেকে এর থেকে ঢের ভালো। একটু হলে বেশি সম্মান পাবে, তাই না? এতক্ষণ চুপচাপ রুমানা নাটক দেখছিল, এবারে আর চুপ থাকতে পারলো না, ঝাঁঝালো গলায় বলল, বোনকে যখন বাড়িতে বসিয়ে রাখার ইচ্ছে, তখন বিয়ে দিয়েছিলে কেন হিমেল? কে চালাবে তোমার বোনকে সারা জীবন? আমাদের কি কোনো কাজ নেই যে একটা বিবাহিত মেয়েকে সারা জীবন বাড়িতে পালবো? রাগে হিমেল চল শক্ত করে এলো, তবুও যথাসম্ভব নিজের ভদ্রতা বজায় রেখে রুমানাকে উদ্দেশ্য করে বলল, আমার বোনকে নিয়ে আপনাকে ভাবতে হবে না ভাবি। আপনার স্বামীর টাকায় খাবেন আমার বোন। আমার স্বামীর টাকায় ওনাকে খাওয়ানো অসম্ভবও নয়। আমাদের নিজেদের খরচ আছে, আমাদের নিজেদের ভবিষ্যৎ আছে। আর আপা, আপনাকেই বলি, সামান্য এতটুকু কারণে যেই কেউ সংসার ছাড়ে, কি এমন বলেছিল দুলাভাই? দিবা মলিন হেসে বলল, আসলে পরপরই হয় রোমানা, তুমি বুঝবে না আমার কষ্ট। হিমেল হলো আমার নিজের ভাই, হাসানও পর হয়ে গিয়েছে, সেজন্য আমার কষ্টটুকু হিমেলই বুঝতো, তোমরা বুঝবে না কেউ। দীপা এবার হিমেলকে উদ্দেশ্য করে বলল, তুই আর যা বললি আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল রে ভাই। আমি অন্তত এতটুকু বুঝলাম যে কেউ আছে আমার জন্য। শ্বশুর বাড়িতে কেউ কিছু বললেই মুখ ফুটে কিছু বলতে পারিনি, এই ভয় যে আমার তো কেউ নেই। বাবা নেই, নিজেও চাকরি করি না, এই সংসারটা ভাঙলে যাব কোথায়? তবে এবার থেকে আমি কথা বলবো, কারণ জানবো আমার ভাই আছে। তোমাকে যেতে হবে না এই বাড়িতে। কারো যদি তোমায় নিয়ে সমস্যা হয় তবে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমায় আর মাকে নিয়ে আলাদা বাসে উঠবো। এমন তো না যে এই বাড়িতে থেকে আমার খরচ কম হয়, বরং তোমাদের নিয়ে আলাদা থাকলে বোধহয় আমার খরচ কম হবে। দীপা হিমেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত কিছু করতে হবে না, তুই শুধু মায়ের খেয়াল রাখিস আর আমি চাই। আমার সংসার সাজানোর জন্য বাবা নিজের জীবনটা অবধি দিয়ে দিল, সেই সংসারটা ভাঙতে দেওয়া যাবে না ভাই। আমি জানি তোর দুলাভাই বাইরে দাঁড়িয়ে আছে, যাবে না আমাকে ছাড়া। এমনটা না যে আমাকে ভালোবেসে বলে, ও জানে আমি ছাড়া ওর সংসার অচল, সেই জন্য। দীপার কথার মাঝেই কাদের কণ্ঠ ভেসে এলো। দরজার দিকে তাকিয়ে দেখলো কাদের দাঁড়িয়ে আছে। গম্ভীর গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি দাঁড়িয়ে আছে, যদি সত্যি সংসার করার ইচ্ছে থাকে তবে এসো দীপা। আজ যদি আমি একা ফিরি তবে কিন্তু আর তোমায় নিতে আসবো না, তুমি গেলেও আর গ্রহণ করব না। 2 দিনের মধ্যে তালাকের কাগজ পাঠিয়ে দেব।
দীপা স্মিত হেসে বলল, আসছি। কাদের চলে গেল। দীপা এতক্ষণ শক্ত করে হিমেলের হাতটা ধরেছিল যেন হিমেল কোনো কথা না বলে। কাদের চলে যেতেই হিমেল আবারও রাগান্বিত গলায় বলল, দেখেছো নিজের অসহায়ত্ব বোঝালোই না, আবার তোমাকে তালাকের ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে। তুমি তারপরও যাবে? উল্টো তালাক দিয়ে দাও ওনাকে, আমি তোমার আরো ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। দীপা এবার একটু শব্দ করে হেসে উঠে বলল, আমার আর বিয়ের বয়স আছে নাকি? 10 বছরের সংসারে 9 বছরের ছেলে আর 7 বছরের মেয়ে, ওদেরকে ফেলে রেখে আসি কি করে? যে কারণেই হোক নিয়ে যাচ্ছে তো উনি আমাকে। আবার চল। কথাটা বলে দীপা ব্যাগটা হাতে নিয়ে হিমেল হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, ব্যাগটা যে নিয়ে যাবে সে আক্কেলও নেই, রেখে গেছে বউয়ের জন্য। অমানুষ কোথাকার। কথাটা বলেই হিমেল আগে আগে বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে। মমতা বেগম মেয়েকে নিয়ে গেলেন। কাদের গাড়িতে বসে আছে। হিমেল ব্যাগটা গাড়িতে তুলে দিয়ে নিজেকে শান্ত করে কাদেরকে উদ্দেশ্য করে বলল, আপার সাথে খারাপ ব্যবহার করবেন না। ভাববেন না আপাকে রাখার ক্ষমতা নেই জন্য পাঠিয়ে দিচ্ছে। আপা আপনার সংসার করতে চায় জন্য বাধ্য হয়ে পাঠাচ্ছে। যখন আছে নিজে আসবেন, আপাকে নিয়ে আসবেন। কোনোদিন যেন ওকে বাধা দিতে না দেখে। কি ভেবে যেন কাদের কোনো কথা বলল না। তৎক্ষণেই সেখানে দীপা আর মমতা বেগম চলে এসেছেন। এবারে হিমেল দীপার মাথায় হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে বলল, তোমার জন্য আমি আছি, যখন ইচ্ছে হবে চলে আসবে, নাহলে আমি ফোন করবে, আমি গিয়ে নিয়ে আসবো। কেউ বাধা দিলে সেটাও বলবে। আমি রোজ নিয়ম করে ফোন করে খোঁজ নেব তোমার কেমন আছো, আমার সবটা সত্যি বলবে। তারপরে বাকি সব কিছু তোমার ভাই বুঝে নেবে। অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা দাঁড় করিয়ে তাতে উঠে বসলো হিমেল। আজ আর বাসের ভিড়ের মাঝে আসতে ইচ্ছে করলো না। মন মেজাজটা আজ ভালো নেই। সকালে দীপা কান্নাকাটি করে চলে গেল। হিমেল অবশ্য ফোন করেছিল, তবে কাদের তারপরে নাকি আর কিছু বলেনি। দীপা বলেছে সব ঠিক আছে। তবে হিমেল এই কথাটা বিশ্বাস হয়নি। কাদের যে ধরনের মানুষ, তাতে অশান্তি না করে কোনো মতেই থামবে না। আর ওর বাড়ির লোকজন তো আছেই। হিমেলের এসব ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলো মনির কল করেছে। আজ অফিসেও আসেনি ছেলেটা। হিমেল ভেবেছিল একবার কল করবে, তবে পরে ব্যস্ততার জন্য আর মনে ছিল না। কলটা রিসিভ করে কানে ধরলো। হ্যাঁ বলো। ফোনের ওপাশ থেকে মনির উদ্বিগ্ন গলায় বলে উঠল, ভাই মহা ঝামেলায় পড়ে গেছি আমি। হিমেল ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর জীবনে ঝামেলা তো তুই নিজেই তৈরি করিস। বিশ্বাস কর, এবার আমি তৈরি করিনি, ঝামেলা নিজে নিজেই তৈরি হয়ে গেছে। আজে বাজে কথা বাদ দিয়ে বল কি ঝামেলা হয়েছে। মনির কাঁদো কাঁদো গলায় বলল, বউ বাপের বাড়ি গিয়ে তো আর আসতে চাইছে না। ও বলেছে কোনো মতোই নাকি আর আমার সংসার করবে না। হিমেল শব্দ করে হেসে উঠে বলল, ভালো করেছে, তোর তো বউয়ের এমনিতে দরকার নেই। কি হবে এসব বউ দিয়ে যে তোর মা আর বোনের কথা শোনো না? মনির দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেল যে হিমেল কথাটা ভালো মনে বলল নাকি ওকে খোঁচা দিয়ে বলল। নিশ্চিত হইতেই শুধালো, তুই কি আমাকে খুঁজে দিয়ে কথা বললি? এতটুকু বোঝার বুদ্ধিও তোর নেই? আসলে তোকে খোঁচা দেওয়াটাও বোকামি। আমার শুধু শুধু প্রশ্ন একটাই, তুই বিয়েটা করলি কেন? মনির এবারে কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, এসব প্রশ্ন রাখতো, আগে বল বউকে ফেরত আনবো কি করে? হিমেল হাসি থামিয়ে থমথমে গলায় প্রশ্ন করলো। কেন আসতে চাইছে না সেটা আগে বল। মনির মিনমিনে গলায় বলল, সেটা বললে তুইও গালি দিবি। সে আমি তোকে এমনিতেও গালি দেবো, তো এটারই যোগ্য। যদি আমার থেকে কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে বল, তাহলে আমি কিন্তু ফোনটা রেখে দিলাম। মনির তাড়াহুড়ো করে বলল, আরে ফোন রাখিস না, আমি বলছি। তোকে বলেছিলাম না আমার শালিকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুইও তো আমাকে যেতে বলেছিলি। আমিও ভেবেছিলাম যাব। অনেক ভাবনা চিন্তা করার পর সাহস করে গিয়ে মাকে বলেছিলাম। সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। বড় আপা ফোন করে অনেক বকাবকি করেছে। বলেছে আমি বাড়িতে না থাকলে নাকি আপার সংসার অশান্তি হবে, দুলাভাইয়ের অসম্মান হবে। এমনকি বলেছে আমার বউও যেন থাকে, কিন্তু ও থাকেনি। ও ঝগড়াঝাটি করে চলে গেছে। হিমেল স্বাভাবিক গলায় বলল, এখানে তো আমি ভাবির কোনো অন্যায় দেখছি না। মনির বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলছিস তুই? ওর অন্যায় দেখছিস না? ও মায়ের আদেশ অমান্য করে চলে গেছে, আপার কথাও শুনেনি। ধুলাভাই এসেছিল, কত কথা শুনতে হলো আমায়। কে জানে আপার সাথে আবার কি ব্যবহার করেছে। হিমেল খচিয়ে উঠে বলল, আর একবার যদি আমার সামনে তোর এই বালের আপা দুলাভাইয়ের কথা তুলেছিস, সত্যি বলছে তোকে বাড়িতে গিয়ে মেরে রেখে আসবো। আর এই মিনমিনে কণ্ঠ ছাড়, পুরুষ মানুষের মতো মেরুদণ্ড সোজা করে কথা বল, বলদ কোথাকার। হিমেলের কথাটা বোধ হয় মনিরের আত্মসম্মানে লাগলো। সত্যি মেরুদণ্ড সোজা করে বসে একটু গম্ভীর গলায় বলা উচিত, তাই চেষ্টা করলো। বসেছি, এবার বল। হিমেলের এখন নিজেরই নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করলো। এমন গাধা মানুষ হয়?
এবার আবার সেই গাধাটাকেই কিনা হিমেল বন্ধু বানিয়েছে। কি করে হিমেল মনিরের সাথে বন্ধুত্ব করলো? মানুষ চিন্তা এতটা ভুল করলো হিমেল? রাগান্বিত গলায় বলল, তারপর কি হচ্ছে সেটা বল। ভাবি এখন কেন আসতে চাইছে না? ওর বাবা মা আসতে দিচ্ছে না। ওরও যে আসার ইচ্ছে আছে তেমনটা না। ও বলেছে এই বাড়িতে নাকি ওর কোনো সম্মান নেই, ওর ইচ্ছের কোনো মূল্য নেই। তারপরও আমি অনেকবার করে অনুরোধ করাই আসতে রাজি হয়েছে, কিন্তু আমায় বলেছে আমায় গিয়ে ওনাকে নিয়ে আসতে হবে। এদিকে একথায় আমি বাড়িতে বলার পর মা তো রেগে বোম। বোম ফাটেনি এখনো? হিমেলের কথাটা মনির বুঝলো না, অবুঝের ন্যায় বলল, বুঝলাম না। মানে বোঝাতে চাইলাম তোর মা তো রেগে বোম হয়ে গিয়েছিল, তো সেই বোমটা এখনো ফাটেনি নাকি অপেক্ষা করছে ভাবি আসার পর ফাটবে? ধুর, মজা করিস না। আমি আনতে যেতে চেয়েছিলাম, কিন্তু মা কিংবা বাড়ির কেউই রাজি হয়নি। মা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ওর বাবা মা এসে ক্ষমা চেয়ে যদি রেখে যায় তবে মা ওকে বাড়ি তুলবে, না হলে তুলবে না। আমি এখন কি করব বলতো? আমি পড়েছি মহা ঝামেলায়। হিমেল কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবনা চিন্তা করে মনিরকে বলল, তো একটা কাজ কর, আলমারিতে নিশ্চয়ই ভাবির শাড়ি আছে, ওগুলো পরে বসে থাক। তোর মাঝে এমনিতে পুরুষ মানুষের কোনো গুণ আমি দেখতে পাচ্ছি না, আর আমি আসছি তোর বাড়িতে চেক করতে যে তুই আসলে পুরুষ মানুষ কিনা। মনিরের মুখটা ছোট হয়ে গেল, অসহায় গলায় বলল, এভাবে বলিস না, একটা সমাধান বল। তোকে সমাধান বলে কি হবে? তুই আমার কোনো কথা শুনিস? আর আমি তো বলবো ভাবি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোর মতন কাপুরুষের সাথে সত্যিই সংসার করা যায় না। একটা কথা ভেবে দেখিস তো, তুই তোর শ্বশুর বাড়িতে গেলে কেমন সম্মান পাস, আর তোর বউ তোর বাড়িতে কেমন সম্মান পায়। তুই তো ভাবিকে সম্মান করতে জানিসই না, আবার বাকিদেরকেও ভাবিকে অসম্মান করার সুযোগ তৈরি করে দিয়েছিস। এভাবে কেন বলছিস? এভাবেই বলতে হবে। বউ, তোর তবে শুধুমাত্র আন্টি এই সিদ্ধান্তটা কি করে নেয় যে তোর বউকে বাড়িতে তুলবে না? ভাবির অন্যটা কি সেটা আমায় বল। ভাবি যে ব্যবহারটা করেছে সেটা করতে বাধ্য হয়েছে, তোর ভাবি কি বাধ্য করেছিস? মনির অসহায় গলায় বলল, আমার দোষ কি এখানে বল? তোর কি মনে হয় না আমি সবার মাঝে ফেসে গেছি? হিমেল রাগান্বিত গলায় বলল, তুই ফেসে গেছিস তোর নিজের দোষে। ব্যালেন্স করতে শেখ। মায়ের জন্য বউ রাখবে কেন, আর বউর জন্য মাই রাখবে কেন? তোর বই বা তোর মাকে কথা শোনাবে কেন? তোর মাই বা তোর বউকে কোনো কারণ ছাড়া কথা শোনাবে কেন? তুই কি করিস? আমি তোকে বলছি না যে একতরফা বউকে সাপোর্ট করবি কিংবা একতরফা মাকে সাপোর্ট করবি? যার যখন ভুল হবে তখন সেটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবি। তাহলে সব ঠিক হয়ে যাবে? ঠিক তো হয়ে যাবে, কিন্তু আমি তো জানি তুই তেমনটা করতে পারবি না। তুই কোন নীতিতে চলিস জানিস মনির? মা চলে গেলে মা পাওয়া যাবে না, কিন্তু বউ চলে গেলে আবার বউ পাওয়া যাবে, তাই না? মনির চমকে উঠে বলল, তুই কি করে বুঝলি? মা আর বড় আপা আমাকে এই কথাটাই বলেছে। মানে তোকে একটা সত্যি কথা বলি, গালি দিস না। বড় আপা আমাকে বলেছে আমার বউ যদি না আসতে চায় তবে যেন জোর না করি। আমাকে নাকি আবার বিয়ে দেবে, তবে আমি আর বিয়ে করতে চাই না, আমার ওকেই ভালো লাগে। তো গিয়ে বউকে নিয়ে আয়, আর বুক ফুলি বউকে নিয়ে আসার পর পরে সবাইকে উদ্দেশ্য করে বলবি আমি ওকে ভালোবাসি, ওকে নিয়ে আমিই সংসার করব। বউ আসবে না, আমার আর সংসারও করা হবে না। রেহিমেল। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলল। খারাপ লাগে ছেলেটার জন্য। আসলে সবাই তো আর একরকম হয় না, সবার বৈশিষ্ট্য আলাদাই হয়। হিমেল যেমন অন্যায়ের প্রতিবাদ করতে পারে তেমন মনির পারে না। সবাই যদি হিমেলের মতো হতো তবে এই পৃথিবীটা আজ অন্যরকম হতো। ভালো খারাপ সবাইকে নিয়েই তো এই পৃথিবী। মনের উপর রেগে যায় ঠিকই, তবে মাঝে মাঝে মায়াও হয়। ওকে যেমন করে বড় করে তোলা হয়েছে তেমনই তো হবে ওর মন মানসিকতা। অবশ্য এখানেও একটা প্রশ্ন আছে, হিমেলেরও এমন মন মানসিকতা হওয়ার কথা ছিল না। যেই পরিবেশে বড় হয়েছে হিমেল নিজেরও মাঝে মাঝে ভাবে কিভাবে নিজের পরিবারের থেকে এতটা ব্যতিক্রম হলো। তবে যাই হোক, ভালোই হয়েছে, অন্তত অন্যায় কিছু তো আর করে না। কণ্ঠটা নরম করে মনিরকে উদ্দেশ্য করে বলল, নিচে নাম। মনির অবুঝের ন্যায় বলল, খাট থেকে? কিন্তু কি করব আমি খাট থেকে নিচে নেমে? হিমেল দাঁত কিরমিরিয়ে বলল, শালা বলদ, বাড়ির নিচে আসতে বলেছে। আমি 10 মিনিটে পৌঁছাবো, যদি ঠিক সময় তোকে বাড়ির নিচে না পাই মনে রাখিস ওপরে গিয়ে তোর কাপড় চোপড় খুলে তোকে পেটাবো। মনির আতঙ্কিত গলায় বলল, না, এমন কিছু করিস না, আমি নামছি নিচে, তুই আয়। কিন্তু কি করব নিচে নেমে? ভাবিকে আনতে যাবো। মনির আবারও আতঙ্কিত গলায় বলল। মা মেরে ফেলবে আমায়। হিমেল গা ছাড়া ভাব নিয়ে বলল, ভালোই হবে, ভাবির বিয়ে দেবো আবার, না হলে আমি বিয়ে করে নেব। ভাবি তো দেখতে শুনতে মার্শাল্লাহ, তোর সাথে তেমন একটা মানায় না। এমনিতেও তুই না গেলে 2 দিন পর ভাবি নিজে ডিভোর্স দিয়ে দেবে তোকে। তারপর আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, তোর চোখের সামনে তোর বউকে নিয়ে ঘুরে বেড়াবো, তখন ভালো লাগবে তো দেখতে। মনির কাঁদো কাঁদো গলায় বলল, তুই বিয়ে করবি না সেটা আমি জানি,
কিন্তু সত্যি কি ডিভোর্স দিয়ে দেবে আমায়? অন্য কাউকে বিয়ে করেও নেবে? না করার কি আছে? তোর মতন গরুর জন্য কে বসে থাকবে? তোকে দিয়ে ঘাস খাওয়াই সম্ভব। আর আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভাবি এবার ছক্কা হাঁকাবে। মনিরের অন্তরাত্মা কেঁপে উঠল। এই বউকে তো মনির ছাড়তে পারবে না, ভালোবেসে ফেলেছে তো। এই বয়সে এসে এমন কম বয়সী সুন্দরী বউ পাবে সেটা তো মনির আশাই করেনি। সেখানে যখন পেয়ে গেছে হারিয়ে ফেলবে? না না, এটা হতে পারে না। মা মেরে ফেলবে, তবুও বউকে নিয়ে আসতেই হবে। অন্তত নিজের দখলে তো রাখতে পারবে। হিমেল আর নয়নতারার পরিচয়ের 1 মাস কেটে গেছে। হিমেল কোনো তাড়াহুড়ো করেনি। ওর কাছে মনে হয়েছে যে এই একটা মাসই যথেষ্ট নয়নতারাকে চেনার জন্য। আর হিমেলের যতদূর মনে হয় নয়নতারারও এই 1 মাসে হিমেলকে বেশ ভালোই চিনে গেছে। অন্তত হিমেল ভালো কি খারাপ এই সন্দেহটা মিটেছে। যদিও কাউকে নিয়ে নিশ্চয়তা দেওয়া যায় না, তবে হিমেলের উপর একটু হলেও ভরসা তো জন্মেছে। রোজ নিয়ম করে কথা হয় দুজনের, তবে কখনো ভালোবাসার কোনো কথা হয় না। খুব সাধারণ কথাবার্তা হয়, নিজেদের জীবনের গল্প শোনায় দুজনকে। কার কী পছন্দ, কার কী অপছন্দ, সারাদিন কী করলো, কোন ঘটনাটা ভালো লাগলো, কোন ঘটনাটা খারাপ লাগলো, এসবই বলে। নয়নতারা যদিও খুব কমই কথা বলতে চায়, তবে হিমেল জোর করে নয়নতারার থেকে সব কিছু শুনে নেয়। প্রশ্ন করলে তার উত্তর না দিয়ে তো আর থাকা যায় না, তাই নয়নতারাও বাধ্য হয়ে উত্তর দিত। তবে নয়নতারা হিমেলের কথাগুলো শুনলেই বেশি ভালো লাগে তার। মানুষটার কণ্ঠ খুব সুন্দর। যখন হিমেল কথা বলে নয়নতারার যেন কোনো ঘোরের মাঝে চলে যায়। অদ্ভুত সুন্দর মানুষটার কণ্ঠ, খুব গুছিয়ে সুন্দরভাবে কথা বলে। তার বাক্য বিন্যাসে কোনো ভুল থাকে না, তার কথাবার্তার আজে বাজে কোনো শব্দ থাকে না। শব্দ শুদ্ধ বাংলা ভাষায় বেশ গুছিয়ে মার্জিতভাবে কথা বলে নয়নতারার সাথে। আজ সারাদিন অফিসে খুব কষ্ট করে কাজে মন বসিয়েছে হিমেল খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে বিয়ের বয়সটা তার হয়ে গিয়েছে। আর কিছুদিন হলে হয়তো পার হয়ে যাবে বিয়ের বয়স। এই বয়সে একটা বউ না থাকলে সত্যিই চলে না। এই যে এখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে যাবে, বউ থাকলে বউয়ের মিষ্টি হাসিটা দেখেই তো সব ক্লান্তি দূর হয়ে যেত। যেখানে হিমেলের একটা বউ নেই, হিমেল যখন নিজের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিত, তখন একটা বউ থাকলে 1 গ্লাস পানি নিয়ে এসে খেতে দিত, ওড়না দিয়ে কিংবা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দিত, মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতো সারাটি দিন কেমন কাটলো, এত ক্লান্ত কেন। নিজের সব ক্লান্তি ভুলে হিমেল তখন সারাদিনের গল্প শোনাতো। রাতে আবার বউ এসে জিজ্ঞেস করতো কী খাবে, তারপরে হিমেলের পছন্দ মতো রান্না করতো। তারপরে দুজনে মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার দুজন মিলে সব কিছু গুছিয়ে ঘরে এসে শুয়ে পড়তো। আর তারপরে থেমে গেল হিমেল। যেহেতু বিয়ে হয়নি, এখন এর চেয়ে বেশি আর কিছু ভাবা উচিত হবে না, মোটেও উচিত হবে না। বিয়ের আগে এত কিছু ভাবলে নয়নতারাকে অপমান করা হবে, যেটা হিমেল কোনো মতেই করতে চায় না। রান্নাবান্না করে খাওয়া দাওয়া পর্যন্তই ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে হিমেল নয়নতারার নাম্বারে কল করলো। রিং হয়ে গেল, কিন্তু নয়নতারা ফোন রিসিভ করলো না। আবারও কল দিল, তাও নয়নতারা রিসিভ করলো না। একে 5 বার কল দিল, তবে ফোনটা রিসিভ করলো না। মেয়েটা অত্যাধিক ব্যস্ততার মাঝে থাকে, নিশ্চয়ই নিঃশ্বাস নেওয়ার সুযোগটাও যেন পায় না। হিমেল ভাবলো যদি ও নয়নতারার সাথে বিয়ে হয়, তবে যদি নয়নতারার ইচ্ছে না থাকে, তবে আর চাকরি করতেই দেবে না। কি দরকার বউকে দিয়ে এত কষ্ট করানোর। এই যে এখন একটু হিমেলের কথা বলতে ইচ্ছে করছে, অথচ নয়নতারার সময় নেই। বিয়ের পরে যদি এমন হয়, হিমেল তো মরেই যাবে। হিমেলের এইসব ভাবনা থেকেই হিমেল আরও বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে বিয়ের বয়স হিমেলের বেশ ভালোভাবেই হয়ে গেছে। তবে হ্যাঁ, কখনোই নিজের সিদ্ধান্ত নয়নতারার উপরে চাপিয়ে দেবে না, বলবেও না কখনো এই বিষয়ে কিছু। নয়নতারা যদি চাকরিটা না করতে চায়, তবে কোনো দরকার নেই। যত কষ্ট করে যেভাবেই হোক হিমেল ঠিক সংসার চালিয়ে নেবে। আর তাছাড়া হিমেলের বেতনও তো কম না। এই বেতনে নয়নতারার শখ নিশ্চয়ই পূরণ করতে পারবে। কতটুকুই বা চাইতে হবে? ওই তো মাসে না হয় 2টো শাড়ি, প্রতিদিন অফিস থেকে ফেরার পথে একটা বেলি ফুলের গাজরা, কাজল আর কাচের চুড়ি, এতটুকুই তো। তার থেকেও বেশি হলে না হয় মাসে 1-2 বার একটু বাইরে ঘুরতে নিয়ে চলে যাবে। আর মাঝে মাঝে হয়তো একটু বিরিয়ানি খেতে চাইবে। খুব বেশি শখ তো না নয়নতারার, এতটুকু পূরণ করতে পারবে হিমেল। আর যদি নয়নতারার শখ আরেকটু বেশি হয়, তবে হিমেল তাও পূরণ করবে। কতগুলো ভাবতেই হিমেল আনমনেই হেসে উঠল। হিমেলের ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো নয়নতারা কল করেছে। কলটা কেটে দিয়ে নিজে নয়নতারার নম্বরে কল ব্যাক করলো। নয়নতারা কলটা রিসিভ করে ব্যস্ত গলায় বলল, দুঃখিত, কাজের খুব চাপ আসলে, মাসের শেষ তো, তাই। কোনো দরকার ছিল কি আপনার? নয়নতারা এতগুলো কথা হিমেলের কানে গেল না। নয়নতারা যে ব্যস্ততার বোঝানোর চেষ্টা করলো সেটাও বুঝলো না। সরাসরি বলে উঠল, আজ বাড়িতে গিয়ে মাকে বলবো আপনার বাড়িতে যেন বিয়ের প্রস্তাব পাঠায়। পরশু আসছে, তৈরি থাকবেন।
নয়নতারার কাজের হাতটা থেমে গেল। কি বলবে বা কি বলা উচিত ঠিক বুঝে উঠতে পারল না। নয়নতারা নিশ্চুপতার মাঝে হিমেল আবার বলে উঠল, প্রথম দিন যেমন কোনো সাজগোজ ছাড়াই আমার সামনে এসেছিলেন, এবারও ঠিক তেমনভাবেই আসবেন। অত সাজতে হবে না আপনাকে। পরশু শুক্রবার, চাকরিটা সমস্যা হবে না আপনার। আপনি নিশ্চিত? আফসোস হবে না তো কখনো? যা হওয়ার সেটা পরে দেখে নেব। বাচ্চাদের মতো কথা বললেন। এত কিছু সহ্য করার পর আপনি আমায় যে আশাটা দেখিয়েছেন হিমেল, সেই আশাটা যদি ভেঙে যায় আমার কিন্তু জীবনে বেঁচে থাকার আর কোনো মানেই থাকবে না। আপনার সাময়িক মোহের জন্য আমার জীবনটা নষ্ট করবেন না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনি তো বলে যেতে পারেন নয়নতারা। ভুল বললাম কি আমি কিছু? নয়নতারা জোর গলায় বলল, অবশ্যই ভুল বললেন। আমি কখনো বদলাবো না। আমি নিজেকে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি। তবে আমিও নিজেকে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমি কখনো বদলাবো না। এত সন্দেহ থাকলে চলো নাকি? ভালোবাসে যখন কোনো মানুষ নেই, তবে তো অপরিচিত কারো হাতটাই ধরতে হবে। তবে ভরসা করে আমার হাতটাই ধরুন। যে কেউই তো আপনাকে ঠকাতে পারে, আবার যে কেউ আপনার জীবনটা গুছিয়ে দিতে পারে। একবার পরখ করে দেখুন না আমি কোন শ্রেণীতে পড়ি। নয়নতারা একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফোন রাখছি, কাজের অনেক চাপ। আমি বাড়ি ফিরছি নয়নতারা। এখন রাস্তা দিয়ে একা একা হাঁটছি। পাশে আপনি থাকলে মন্দ হতো না, তাই না? এমন কথা এর আগেও আমি শুনেছি হিমেল, মিথ্যে হয়ে গেছে সেই সব কিছু। হয় না আর এসবে বিশ্বাস। হিমেল ভাবলো কি বলা যায় এটা নয়নতারার পক্ষে বিশ্বাস করতে অসুবিধা হবে। অনেক ভাবনা চিন্তা করে বলল, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দিতে পারি আপনাকে। তারপরে প্রতিদিন কাজ শেষে বাড়িতে ফিরে আপনার মুখটা দেখতে চাই। আমি নিশ্চিত এই কথাটা আপনাকে কেউ বলেনি। সত্যি এই কথাটা নয়নতারাকে কেউ বলেনি। সোহান তো কখনোই না। সোহান কখনো নয়নতারার সাথে সংসার করার কোনো স্বপ্নের কথাই বলেনি। এমনি টুকটাক প্রেমালাপ চালিয়েছে, তবে হিমেল সরাসরি ওদের সংসারের কথা বলল। নয়নতারার মনে হলো বোধহয় বিশ্বাস করা যায় মানুষটাকে। সময় তখন সকাল 9টার কাছাকাছি। আকবর সাহেব দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ একটু দেরি হয়ে গিয়েছে। ব্যস্ততার মাঝে ওনার বাটন ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলেন অপরিচিত একটা নাম্বার, তবে বেশি ভাবনা চিন্তা করলেন না। ব্যবসার সূত্রে অনেক সময় এমন অপরিচিত নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করে সালাম দিলেন। ওপাশ থেকে ভেসে এলো এক মহিলার কণ্ঠস্বর। আকবর সাহেব কণ্ঠটা চিনতে পারলেন না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলেন, কে বলছেন? অপর পাশ থেকে মমতা বেগমের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে এলো। ভাই সাহেব, আমি মমতা বলছি, হিমেলের মা। মনে নেই আপনাদের বাড়ি গিয়েছিলাম মেয়ে দেখতে? পরিচয় পাওয়ার পর আর চিনতে অসুবিধা হলো না আকবর সাহেবের। তবে প্রশ্নটা হলো, উনি কেন ফোন করেছেন? ইমেল যদিও বলেছিল ফোন করবে, তবে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল কি করে? আবার কণ্ঠটাও বেশ স্বাভাবিকই শোনাচ্ছে। ইতস্ত গলায় বললেন, হ্যাঁ আপা, বলুন। মমতা বেগম খুব কষ্টে নিজের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বরটা বজায় রেখে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তা ভাই সাহেব, ছেলে তো আমার আপনার মেয়েকে বিয়ে করবে বলে একদম পাগল করে দিচ্ছে। সে মেয়ে আপনার যেমনই হোক, আমার ছেলের ওকেই পছন্দ। জানি না কি জাদু করেছে আপনার মেয়ে আমার ছেলের উপর, নাকি আপনারা কিছু করলেন, তবে ছেলে আমার ওই মেয়েকেই বিয়ে করবে। মমতা বেগমের পাশে বসা হিমেল কপাল চাপড়াল। আসলে যত চেষ্টাই করুক না কেন, একটা মানুষের স্বভাব পরিপূর্ণভাবে বদলানো সম্ভব না। তেমনই হয়েছে মমতা বেগমের ক্ষেত্রে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ বোঝানোর পরেও শেষ পর্যন্ত উনি কথা শুরুতেই খোঁচাটা দিয়েই দিলেন। আকবর সাহেব ইতস্ত গলায় বলে উঠলেন, জাদু আর কি করবো আপা? আপনার ছেলের কি করে পছন্দ হয়ে গেল সেটা আপনার ছেলেই তো ভালো বলতে পারবে, তাই না? প্রশ্ন তো আমারও এটাই। আসলে আমার ছেলে তো পছন্দ হবার কথা ছিল না আপনার মেয়েকে, তবে হয়ে গেল। সে যাই হোক, ছেলের যখন পছন্দ হয়েছে, বিয়ে তো দিতেই হবে। ছেলে তো সোজা আমাকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। ভোলাবালা ছেলেটার যে আমার কি হয়ে গেল ভাই, বুঝলামই না। আকবর সাহেবের অস্বস্তি হলো। হিমেল মমতা বেগমের কান থেকে ফোনটা নামিয়ে মমতা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আমি বলেছিলাম মা, খোঁচা না দিতে। তোমার ছেলে ছোট বাচ্চা না। আমাকে কোনো জিন ভূতে ধরেনি, ঝাড়ফুঁকো তো করলে। তা কি আমার মাঝে কোনো বদল এসছে? এতে কি বোঝা যায় না আমার উপরে কোনো কিছুর আচরণ নেই? স্বাভাবিকভাবে কথা বলো, অপমান করো না ওনাকে। মমতা বেগম মুখ ভেঙচিয়ে বললেন, কথা বলছি তো বিয়ের জন্য, এত উতলা হচ্ছিস কেন? এতদিন তো জোর করে ঠেলেও বিয়ে করাতে পারছিলাম না। অনেক দেরি হয়ে গেছে, সেজন্য এখন করতে চাইছে। কথা বলো ভালো করে, আর পরশুই যাবো আমরা। মমতা বেগম আবারও ফোনটা কানে ধরে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, ছেলে জেদ লাগিয়েছে, পরশু যাবে বলছে। তা আমরা পরশু আসছি বিয়ে দিন তারিখ ঠিক করতে। আপনি রাজি তো? অবশ্য রাজি না থাকারই বা কি আছে, এমনি এমনি তো আর
আমার ছেলেকে বশ করেননি? হিমেল এবার ফোনটা কেড়ে নিল মমতা বেগমের থেকে। নিজ কানে ধরে অপরাধী গলায় আব্বু সাহেবকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, মায়ের কথা ধরবেন না। আমার উদ্দেশ্য আপনাকে কিংবা নয়নতারাকে অপমান করা না। বাকিদের কথা বাদ দিন। পরশু বিয়ের দিন তারিখ ঠিক হবে। আর আগেই বলেছি, অতিরিক্ত কোনো কিছুর আয়োজন করবেন না। কিছুদিন পর আত্মীয় হব, আর আমি আমার নিজেদের মানুষের উপরে কোনো বোঝা হতে চাই না। আব্বু সাহেব একটু হেসে উঠে বললেন, তুমি তো একা একাই সিদ্ধান্ত নিতে পারো না বাবা। তোমাকে আমার মেয়ের সাথে আগে কথা বলতে হবে। তুমি একটু কষ্ট করে তোমার মাকে জানিয়ে দিও যে আমার মেয়ে এখনো নদীতে ভেসে যায়নি, ওর বাবা এখনো বেঁচে আছে। তোমাকে বশ করে আমার মেয়েকে বিয়ে দিতে হবে না। আমি ক্ষমা চাইছি তো আঙ্কেল আপনার কাছে। তোমার ক্ষমা চাইতে হবে না, তবে আমায় একটু ভাবতে হবে। আগে আমার মেয়ে আসুক, ওর সাথে আমার এই বিষয় নিয়ে এখনো কোনো কথা হয়নি। ওর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত হবে। আরও টুকটাক কিছু কথা বলে হিমেল ফোনটা রেখে দিল। ফোনটা রাখতেই মমতা বেগম ক্ষুব্ধ গলায় হিমেলকে উদ্দেশ্য করে বললেন, কথার ধরন দেখেছিস ওই মেয়ের বাপের? মেয়ের বাপের এত তেজ থাকবে কেন? আমার হিরের টুকরো ছেলের সাথে ওই কালো মেয়ের বিয়ে দিচ্ছি। ওদের কপাল ভালো, তাতে আবার এত তেজ দেখায় কোন লাজে? হিমেল বিরক্তিকর গলায় বলে উঠল, হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।